আমাদের আজকের যে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের সাথে আপনাদের সবার যে সম্পর্কটা এটা কিভাবে আরো আমরা সুদৃঢ় করতে পারি। তো বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্কটা একটা নিয়ম একদম বেসে এই যে এখানে সাউন্ড করতে প্রথম ফটো দোকান আপনার সাউন্ড সিস্টেম কই এটা দিছি তো এখানে না ওই যে দিছি তুমি that's all fine সেটা অবশ্যই আমি দেখছি কম সাউন্ড বক্স সামনে ওদের বলেন কোনা আবার অনেকে বাংলাদেশে গিয়ে এটা যদি আমি বলি আনপ্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট জমির বড় একটা ধানি জমির মাঝখানে গোলাপি তোতার একটা বাড়ি করে ফেলে, তো সেটাও করেন। In any case, you do send money back to Bangladesh, and that is the crust. But তার উপরে যে নিউ চিজ কেকের চিজ দরকার হচ্ছে আমাদের নলেজ নাই, আমাদের টোটালি সাউন্ড নাই। আমি সেটা বলছি যে একটু বলতে হবে যে ওই পাশটা চেক করছেন ওটাকে আমি অত দূর যাই না, আমাদের অত দূরটা আসবে না, ওটা নিয়ে যান তাহলে দেখেন আমি কি চেক করে ওখানে আছে কিনা ওদের লোক আছে ওখানে তো বলতে সাউন্ড। তাই যদি হয়ে থাকে তো বাংলাদেশের যে ইয়াং জেনারেশন যারা গত বছরের অভ্যুত্থানটাকে লিড করেছে, যারা আমাদের ড্রাইভিং ফোর্স ছিল, তাদের যে এক্সপেকটেশন এন্ড দেয়ার আকাঙ্ক্ষা, তাদের যে আকাঙ্ক্ষা টু লার্ন এন্ড টু এক্সেল, সেটার ব্যাপারে আপনাদের সাহায্য করার অনেক সুযোগ আছে। সো দ্য চিজ ইজ ইন নলেজ ক্যাপিটাল, যদি আপনারা ওই সাহায্যটা আমাদেরকে করতে পারেন। আর দি টপিক অফ ইট ইজ রিয়েলি ইফ ইউ আর ভেরি সাকসেসফুল হিয়ার, the soft power you can give us. আমি জানি যে কিছুদিন পরে আমরা আশা করছি নিউ ইয়র্কের সুপ্রিম কোর্টে আমাদের জাজ হবেন বাংলাদেশি একজন, লুকিং ফরওয়ার্ড টু ইট। আমি জানি ন্যাশনাল এআই এক্সপার্ট হিসেবে কিছুদিন আগে একজনকে ঘোষণা করা হয়েছে, একজন বাংলাদেশি, উনিরাও এখানে আছেন অনেক। সো থ্যাংক ইউ ফর দ্যাট। আপনারা যখন এরকম অনেক সাকসেসফুল হন এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়, এবং আসলে পলিসি লেভেলে তখন আপনারা হয়তো ইন্টারভিউ করতে পারেন, ইনফ্লুয়েন্স করতে পারেন, সেটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। তো যেহেতু এই মাইগ্রেশনটার একটা বড় অংশ হচ্ছে ইকোনমিক মাইগ্রেশন, তো আমি একটু বাংলাদেশের ইকোনমি দিয়ে শুরু করি। আমাদের দেশের কি অবস্থা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। সো লেটস স্টার্ট উইথ দিস ভেরি বেসিক স্লাইড। আমাদের সবসময় আমরা বলেছি যে গণঅভ্যুত্থানের সময় আমরা যে দেশটাকে পেয়েছি সেখানে ইকোনমি একটা খুবই ডিফিকাল্ট সময়ের ভিতর দিয়ে যাচ্ছিল, অনেক কিছুতেই অনেক ধরনের সমস্যা আমরা আইডেন্টিফাই করেছিলাম। তা আমরা যদি অন্যান্য দেশ যারা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে গেছে তাদেরকে দেখি, এবং তারা সেই গণঅভ্যুত্থানের পরে ইনফ্লেশন বা জিডিপি গ্রোথ এইসব জায়গায় তারা যে ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন সেই তুলনায় বাংলাদেশ রিলেটিভলি গত এক বছরে অনেক কম চ্যালেঞ্জ ফেস করেছে। সো দ্য ইকোনমি ইজ স্লোলি টার্নিং ইটস কর্নার। আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলোকে আমরা এখন পর্যন্ত মনে হচ্ছে আমরা মোটামুটি ওয়েদার করতে পেরেছি, নেভিগেট করতে পেরেছি। আমি যদি আরেকটু জুম ইন করি তাহলে ইনফ্লেশন নাম্বারটা যদি আপনারা দেখেন, ইনফ্লেশন নিয়ে মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের দাম, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়। তো ইনফ্লেশনটা কিন্তু এখন একটা স্টেডি স্টেটে চলে এসেছে আমাদের সেন্ট্রাল ব্যাংকের কন্ট্রাকশনের মনিটারি পলিসির জন্য। মাঝখানে যে স্লাইডটা দেখা যাচ্ছে, মাঝখানে যে চার্টটা দেখা যাচ্ছে, এটাকে বলে পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স। পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স বেসিক্যালি shows the confidence of the business community in reinvesting. যদি স্কোরটা 50 এর বেশি হয় তাহলে সাধারণত বলা হয় এক্সপ্যানশনারি বিজনেস মাইন্ডসেট। তো এখন আমরা দেখতে পাচ্ছি স্কোরটা কনসিস্টেন্টলি 60 এর উপরে আছে। আর সবচেয়ে এই পাশে যদি আপনারা দেখেন তা আমাদের বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সেটা একটা বড় কনসার্ন ছিল সবসময়। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং বিদেশি বিনিয়োগকারীরা, বিদেশি ব্যাংকরা কনসিস্টেন্টলি আমাদেরকে বলে যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ নিয়ে একটা ইস্যু আছে। এই ইস্যুটা আমরা এখন মোটামুটি রিজলভ করে এসেছি। ইনফ্যাক্ট রেকর্ড হাই ফরেন কারেন্সি রিজার্ভ আমাদের এখন আছে, despite paying back about $3 billion, যেটা আমাদের দেনা ছিল বিদেশি অনেক পার্টনারদের কাছে, সেগুলা পে ব্যাক করার পরেও আমরা এখন একটা স্টেডি স্টেজে এসেছি। সেই কারণে আপনারা হয়তো অনেকে যারা পেপার ফলো করেন জানবেন যে গত 2-3 মাসে ইনফ্যাক্ট আমাদেরকে ডলার মার্কেট থেকে কিনতে হয়েছে, কারণ টাকা অ্যাপ্রিসিয়েট করে চলে যাচ্ছে। সো the trend we had যে লাস্ট 2-4 বছরে অনেকে হয়তো মনে আছে যে বাংলাদেশি টাকা 80 টাকা ছিল ডলারের সাথে, হঠাৎ করে লাভ দিয়ে 120 টাকা হয়ে গেল। এখন আমাদের এখানে সেভিয়ার ইনফ্যাক্ট মার্কেট থেকে কিনতে হচ্ছে না, আমাদের নেমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো অল দিস থিংস গিভ মি কনফিডেন্স যে ইকোনমি ফাইনালি ইজ স্টেবিলাইজিং। তো বিরাট চেয়ারম্যান হিসেবে আমাদের সবাই জিজ্ঞেস করে এফডিআই তো আসছে না, এফডিআই কবে আসবে, দেশের তো বিদেশি বিনিয়োগ আসলে হচ্ছে না, আপনারা এখন প্রেজেন্টেশন করেন। তো এফডিআই নাম্বারটা যদি আমরা দেখি গত বছর একই সময়ের তুলনায় এফডিআই এখন আসলে অনেক বেশি। আমাদের বেসটা খুবই লো, সো এফডিআই অনেক বেশি হয়ে বড় কোনো ক্রেডিট নেওয়ার কিছু নাই, বাট অ্যাটলিস্ট আমাদের এই কনফিডেন্সটা আমরা পেতে পারি যে আসলে এফডিআই কমপ্লিটলি বন্ধ হয়ে যায়।
এরকম বড় একটা ইভেন্টের পরে একটা সম্ভাবনা ছিলই যে বিদেশি বিনিয়োগকারীরা সবাই বললেন যে ওনারা আগামী 1-2 বছর একটু দেখবেন যে বাংলাদেশে কি অবস্থা হয়, তার পর্যন্ত ওনারা ইনভেস্ট করবেন না। কিন্তু সেটা আসলে হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এফডিআই গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ এবং গত বছরের তুলনায় আমরা প্রায় 76% জাম্প দেখতে পাচ্ছি। বেশ কিছু ইন্টারেস্টিং কোম্পানি ইনভেস্ট করেছে। অনেকে বলে ইনভেস্টমেন্ট সামিট থেকে কি হলো, তো আমি দুই একটা এক্সাম্পল দিই। আমাদের চাইনিজ একটা গার্মেন্ট ম্যানুফ্যাকচারার প্রথম যেটা দেখতে পাচ্ছেন ওনারা প্রায় একটা স্টেট অফ দি আর্ট চায়নার বেস্ট ইন ক্লাস টেকনোলজি নিয়ে বাংলাদেশে একটা ফ্যাক্টরি করছেন ইকোনমিক জোনে। সেটাতে প্রায় 25,000 লোকের কর্মসংস্থান হবে আগামী 3 বছরে। দ্বিতীয় যেটা আছে তাদের আরেকটা ইন্টারেস্টিং স্টোরি, অনেকেই আমরা যারা প্লেনে ট্রাভেল করি তারা দেখি যে অ্যামেনিটি কিট আমরা সবাই এনজয় করি। তো অ্যামেনিটি কিট যারা বানায় তারা আসলে ম্যাক্সিমাম টপ 3 আর অল চাইনিজ কোম্পানিজ। সো দ্য সেকেন্ড লার্জেস্ট প্রোডিউসার দে আর মুভিং ফ্রম চায়না টু বাংলাদেশ। এগুলো আমাদের জন্য একটা বড় বড় this is how we will inshallah go. So this is the economic state. এবং economic state থেকে আমাদের general feeling হচ্ছে there is some momentum that's growing up. We are building momentum slowly. এবং এই momentum build করার জন্য আসলে একটা base foundation, যেটা খুবই strong foundation, সেই foundationটা কিন্তু এসেছে রেমিটেন্স ব্লগার থেকে। তারা যে রেমিটেন্স পাঠিয়েছেন 5 আগস্টের আগে বন্ধ করে রেখেছিলেন, তারপরে পাঠিয়েছেন এবং সেটাই আমাদেরকে একটা স্ট্রং বেস দিয়েছে ইকোনমিটাকে আজকে এখানে নিয়ে আসার জন্য। আমরা কি করছি? আপনারা তো অনেক কিছু করছেন, আমরা কি কিছু করছি কিনা? গত 1 বছরে আসলে প্রবাসীদের জন্য আমরা কিছু করলাম কিনা? তো প্রথমে আমি বিডার অ্যাঙ্গেল থেকে বলি, যেহেতু আমার সংস্থা, তো কয়েকটা জিনিস করেছি আমরা। প্রথমত আমরা একটা ইনিশিয়েটিভ লিস্ট ছিল আমাদের যে বাংলাদেশে বিনিয়োগ করতে যেসব সমস্যা ইনভেস্টররা ফেস করেন তাদের একটা লিস্ট বানানো হয়েছিল সব সিইওদের সাথে কথা বলে। সেই লিস্টটা একটা 32 আইটেম লিস্ট, তার মধ্যে 18টা আমরা অলরেডি সলভ করেছি এবং ইলেকশনের আগে আমরা আশা করছি যে বাকি 14টাও রিজলভ করা হয়ে যাবে। সো বিনিয়োগ পরিবেশ বা বিনিয়োগ বান্ধবতার যে ব্যাপারটা আসে সেই জায়গাতে আমরা এক্সপেক্ট করছি যে বাংলাদেশে বিনিয়োগ করার এক্সপিরিয়েন্সটা আপনাদের 2024-এ যা ছিল 2026 সালে তার থেকে সিগনিফিকেন্টলি বেটার হবে। বাট এই দুইটা আরো জিনিস নিয়ে আমি খুব এক্সাইটেড। বিডারকে রিস্ট্রাকচার করা হচ্ছে। বিডার যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার ছিল এটাকে আমরা কমপ্লিটলি ঢেলে নতুন করে সাজাচ্ছি। ডিসেম্বরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এবং সেখানে আমরা আলাদা করে এনআরবিদের জন্য একটা টিম তৈরি করছি, এনআরবি সেল। তারা শুধুমাত্র এনআরবি ইনভেস্টরদেরকে আলাদা করে সার্ভিস দেবে। এখন থেকে আপনাদের and then finally ঠিক যেরকম রেমিটেন্স দেশে পাঠালে একটা ক্যাশব্যাক পাওয়া যায় যদি আপনি প্রপার চ্যানেল পাঠান, তো কেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে নিয়ে গেলে ক্যাশব্যাক পাওয়া যাবে? সেটা আপনার নিজেরই হোক বা আপনি একজন বিদেশি ইনভেস্টরকে বাংলাদেশে নিয়ে গেলেন, আপনারা এখানকার ইনভেস্টমেন্ট কমিউনিটিকে অনেক বেটার চেনেন আমাদের তুলনায়, আমাদের পক্ষে এটা করা সম্ভব না। ঠিক সে কারণেই আমরা একটা ইনসেন্টিভ স্কিম চালু করছি, সেটাও এই 4th কোয়ার্টারে চালু হয়ে যাবে। So if you take $100 million back to Bangladesh government will pay you $1 million as a recognition for your facilitation exercise. So এটা আমরা চালু করে দিচ্ছি। এবার যদি আমি একটু জুম আউট করি বিডার থেকে, যে আর কি করা হয়েছে, আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার আছেন, উনি ইনফ্যাক্ট প্যানেলে থাকবেন, সো উইল এক্সপ্লেইন মোর। বাট আরো অনেক বেশ কিছু কাজ করা হয়েছে এক্সপ্যাট্রিয়েটদের জন্য। বাট যেটা নিয়ে আমি আসলে সবচেয়ে পার্সোনালি এক্সাইটেড, এবং এটা আমি নিজেও কিন্তু এনআরবি ছিলাম একটা সময়, যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ইজ আওয়ার রাইট টু ভোট। তো আজকে প্রথম আমরা আপনাদেরকে ভোটের প্রসেসটা একটু বলতে চাই। আমরা 2টা স্লাইড আছে, আমরা উইল এক্সপ্লেইন হাউ ইউ উইল ভোট। সো যেটা হবে, খুব শীঘ্রই আমরা একটা অ্যাপ লঞ্চ করব বাংলাদেশ সরকার থেকে, যেখানে আপনারা আপনাদের যে পার্সোনাল আইডি আছে সেটা দিয়ে রেজিস্টার করতে পারবেন এবং রেজিস্টার করার পরে আপনারা সেখানে আপনাদের এখন যে বর্তমান ঠিকানাটা আছে সেই ঠিকানাটা দেবেন। এই ভোটটা পোস্টাল ভোট হচ্ছে, ঠিকানাটা প্লিজ ঠিকভাবে দিন যাতে অন্য কারোর কাছে আপনার ব্যালটটা চলে না যায়। এই ঠিকানায় কিন্তু আপনার ব্যালট আসবে। সো যদি আপনি ভোটের দিন হঠাৎ করে ঠিক করেন যে না এখন আমি বাংলাদেশে চলে যাবো, বাংলাদেশে গিয়ে ভোট দিব, সেটা হবে না। আপনাকে আসলে ভোটটা এখান থেকে দিতে হবে। তা আপনার কাছে একটা এরকম সুন্দর খাম পৌঁছে যাবে, যে খামে একটা প্রি রেজিস্টার্ড খামও থাকবে, প্রিপেড খামও থাকবে, যেটা আপনি ফেরত পাঠাতে পারবেন ভোটটাকে। একটা এরকম কাগজ যাবে ওই ভোটের মধ্যে, ওই খামের মধ্যে। সেই কাগজটাতে প্রত্যেকটা মার্কা দেওয়া থাকবে
প্রার্থীর নাম লেখা থাকবে না। দ্য রিজন প্রার্থীর নাম লেখা থাকবে না সেটা হচ্ছে যে বাই দ্য টাইম প্রার্থী অ্যানাউন্স হয়ে যায় ততদিনে আপনাদের কাছে কাগজ এসে আপনারা ভোট দিয়ে আবার বাংলাদেশে ফেরত পাঠানোটা খুব চ্যালেঞ্জ। তো আমরা খালি মার্কটা দিয়ে দিই, এরকম একটা কাগজ যাবে আপনাদের পছন্দের যে প্রার্থী তার যে মার্কা, সেই মার্কাতে আপনি ভোট দিয়ে খামের মধ্যে ভরে পোস্ট বক্সে দিয়ে দিবেন। আপনি যখন এটা পোস্ট বক্সে দিয়ে দিবেন, দিস উইল গো স্ট্রেট টু আপনার কনস্টিটিউয়েন্সি। ধরেন লেটস সে ইউ আর ফ্রম নীলফামারী রিটার্নিং অফিসারের কাছে আপনার এই খামটা পৌঁছে যাবে। সো ইলেকশনের সময়, ইলেকশনের এক-দুই দিন আগে আপনারা খামগুলো খুলে আপনাদের ভোট কাউন্ট করবেন। সো আই এম জেনুইনলি এক্সাইটেড এন্ড আমাদের এই যে একটা আগামী বছর ইনশাআল্লাহ একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে, আমরা সবাই ভোট দিতে পারবো। এই ভোট দিতে পারার ব্যাপারটা কিন্তু হঠাৎ করে হয়ে যায়নি। আমি শিওর আমরা সবাই জানি যে গত বছর আমাদেরকে যেটার বিরুদ্ধে যেতে হয়েছে দ্যাট ওয়াজ নট প্রিটি। আমি আপনারা অনেকে হয়তো বিদেশে ছিলেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমি দেশে ছিলাম অর্ধেক সময় বিদেশে ছিলাম, সামনাসামনি দেখেছি। অনেকে এখানে আছেন যারা অ্যাকচুয়ালি রাস্তায় ছিলেন। অনেক বাচ্চা ছেলে মেয়ে তাদের লাইফ লুজ করেছে, অনেকে তাদের এমন ধরনের ইনজুরি হয়েছে যে তারা হয়তো ভবিষ্যতে একটা সুস্থ জীবন আর কাটাতে পারবে না। So this was very difficult. We won the vote through a lot of struggle. So ওই সময় একটা গান খুব বিখ্যাত হয়েছিল, আমি জানি না আপনারা শুনেছেন কিনা, যে মনিনী চৌধুরীর, যে গত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দি মাথা বেশি কলখানা। So this is our Bangladesh, এবং we have won this with a lot of struggle. We all have won this with a lot of struggle. So we cannot let that fail. So this is a generational opportunity, and in generational opportunity যাকে ফুললি হার্নেস করার জন্য we need your help. So আজকের এই ইভেন্ট থেকে all we expect, the purpose of this event, আমি ঢোকার সময় আমাকে জিজ্ঞেস করছি যে আজকের ইভেন্ট থেকে আপনার এক্সপেকটেশন কি? The expectation is a renewed sense of hope যে Bangladesh and its children abroad, we can work together and we can create something absolutely new. Thank you. So let's jump into the panel. আমাদের প্রথম প্যানেলে আমি would like to invite the moderator, our honorable special envoy to the chief advisor on economic affairs. Yes, please. So thank you everyone. We have a fairly limited amount of time. আমাদের সামনে একটা ঘড়ি আছে, 30 মিনিট হবে এই পুরো সেশনটা। তো আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি এটাকে। আমার পরে যে প্যানেলটা আছে সেটা হয়তো একটু অন্যরকম হবে। এই প্যানেলটা, this panel is meant for non-resident Bangladeshis who may not have a lot of continuing ties with the country. হয়তো আপনারা এখানে অনেকদিন ধরে আছেন, the second generation, এখানেই settled, খুব একটা strong ties হতে নাই, কিন্তু আপনাদের যে এখানে resources আছে, network আছে, ট্যালেন্ট আছে, সেটা আমাদের দরকার। এটাকে আমরা যদি একটা ন্যাশনাল অ্যাসেট হিসেবে ধরি, it's a national diaspora as a national asset for the country. What can we do better? আমরা যদি অন্যান্য দেশের প্রবাসীদের কিভাবে কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে দেশের কাজে লাগানো হয়। Irish population, for example, in the US, the Irish population is a very engaged diaspora community into the 3rd, 4th, 5th generation. So that's the community that we would like to attract. তো তাহলে আমরা প্যানেলিস্টদেরকে দেখে ফেলি এখানে। আসিফ রাজুল ভাই, প্লিজ কাম ওভার। ডক্টর অমর ইশরাক, ডক্টর ফাহাদ সুলতান, প্লিজ কাম ইন। আসিফ ভাই, আপনি আমার বাম পাশে। তারপর ডক্টর ফাহানা and Dr. Ishrak. I will introduce them one by one as we get started. But the topic of this panel is diaspora as a national asset. Do we consider them as an asset? When I say we, I mean those on the Bangladesh side. Do they consider themselves as an asset? If so, how can we harness that asset? That is the objective. So the way this is going to work is we have just under 30 minutes. There will be 3 sections. In the first section, I will ask them to each make some opening remarks on how they approach this topic. Bangla, English, যেটাদের বলতে চান
mixed করে বলা যাবে। So first round, opening introductory comments. Then I will ask them one follow-up question, and then I will open it up. And there will probably be time for 3 questions from the audience. Okay, so let's. Before we start, the type of NRB that I just described may be second generation, maybe here for a very long time. Maybe you don't have current ties with the country. Let's see how many of you recognize yourself in that category. Okay. Can I ask, do you have children? Yes. Are they engaged? No? Good. So that's the group that we would like to target. So that's our market. আসলে আপনাকে দিয়ে শুরু করে আমরা মাইকটা আছে এটা কি আসলে ন্যাশনাল অ্যাসেট কিনা আর যদি হয়ে থাকে আমরা কি করতে পারি? ন্যাশনাল অ্যাসেট কিনা প্রশ্নটা আসলে অবান্তর। অবশ্যই ন্যাশনাল অ্যাসেট। আপনারা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। আমি প্রথমে একটা কথা বলি, আমি শুধু জুলাই গণঅভ্যুত্থানকারী না, আমি খুবই সচেতন আছি, আমরা সবাই সচেতন আছি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর থেকে যত গণতান্ত্রিক সংগ্রাম হয়েছে এবং ইন পার্টিকুলার যখন জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, আপনাদের অত্যন্ত গৌরবজনক ভূমিকা ছিল। এটা ছাড়াও অন্যান্য সময় বাংলাদেশের অর্থনৈতিক বিনির্মাণের ভূমিকা ছিল। অ্যাসেট না ভাবার তো কোনো কারণ নেই, বরং আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে আমাদের যতটুকু রেসপেক্ট করা, রেকগনাইজ করা, অ্যাকনলেজ করা উচিত ছিল তার খুবই কম আমরা করতে পেরেছি। এবং আমি আমাদের আপনার মনে আছে পৃথ্বী ভাই, আমরা যখন প্রথম দায়িত্ব নেওয়া, আমরা প্রথম একটা জিনিস সিম্বলিক্যালি করতে চাইলাম, আমরা প্রবাসী একটা লাউঞ্জ করলাম বিমানবন্দরে। তারপরে আমরা আরেকটা লাউঞ্জ করেছি হচ্ছে যারা আপনার রাতে যারা এসে মানে দূরের থেকে আসেন, রাত কাটাতে পারেন, এরকম একটা লাউঞ্জ করেছি। ওইখানে আমরা যারা হেল্পিং হ্যান্ড রেখেছি কিছু, ওইখানে যারা আপনার বিশেষ করে মিডল ইস্টে, আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি একটু বলি, আমাদের মূল পারপাসে ছিল যারা মিডল ইস্টে মালয়েশিয়াতে যায় ওনাদের অনেক বেশি অসুবিধা, তো ওনাদের অসুবিধাগুলো দূর করার জন্য এয়ারপোর্টে সবসময় সাহায্যকারী যারা আছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সবসময় আমরা সাহায্যগুলো করেছি। আমরা যে প্রবাসী লাউঞ্জটা করেছি আপনারা দেখবেন, এই লাউঞ্জটা এত সুন্দর হয়েছিল যে প্রথম কয়েকদিন আমি ওখানে গিয়ে খুব হতাশ হতাম, দেখলাম বিদেশিরা বসে আছে, আমাদের মধ্যপ্রাচ্যগামী যারা শ্রমিক আছে ওরা বসতেই ইজি ফিল করছেন না। তো সেটা বিদেশিদের তাড়ানোর জন্য এবং আমাদের প্রবাসী ভাই বোনদের ওখানে ঢোকানোর জন্য অনেকগুলো মেকানিজম করা হয়েছে, এখন ওনারা বসছেন ওখানে। আমি ঘটনাটা কেন বললাম, এটা সিম্বলিক ব্যাপার। চতুর্থ ভাই একসাথে ইনভলভ ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, উনি ইনভলভ ছিলেন। তারপরে আমরা খুব চেষ্টা করেছি, আমরা আবার আপনাদেরকে বলি সরি, যে আমরা মূলত প্রচেষ্টা ছিল মিডল ইস্টে, মালয়েশিয়াতে, সমস্ত দেশে বা থাইল্যান্ডে যে আমাদের যারা প্রবাসী আপনার ওয়েজাররা যান, যারা আপনার রেমিটেন্স পাঠান, ওনাদের স্ট্রাগলটা আপনাদের চেয়ে একটু বেশি কোথায়, ওনাদের দিন কনসেন্ট্রেট করেছি। আমরা আরো কিছু ব্যবস্থা নিয়েছি, কিন্তু আবার আপনাদের জন্য ধরেন এটা সবসময় ফিল করতাম, বাইরে থেকে যে কেউ ফোন করতো, আপনাদের পাওয়ার অফ অ্যাটর্নি করার সমস্যা হতো না, সমস্যাটা তো হয়েছে। এখন জাস্ট সিম্পল একটা লিগাল চেঞ্জ করতে হয়েছে, এখন আপনার পুরানা যদি পাসপোর্ট থাকে পুরানা ডকুমেন্টের ভিত্তিতেও করতে পারছেন। তারপর আমরা যে আপনার ওয়েজার বন্ডের একটা কেনার যে সীমা রেখেছিল সেটা আপনার তুলে ফেলেছি। আমরা আপনার মালয়েশিয়াতে যখন আমাদের শ্রমিক ভাইরা যেতেন, ওনারা কখনোই মাল্টিপল এন্ট্রি ভিসা পেত না, এটা আমরা করতে পেরেছি। 6 তারিখে আমি সৌদি আরবে যাব, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সাথে বাংলাদেশের একটা এমপ্লয়মেন্ট উপর এগ্রিমেন্ট হবে। আমি কথা বললাম, এটা কিন্তু মানে আমার একটা থেকে বললাম, আমার সিনসিয়ারলি মনে হয় আমি যে বাইরে যখন পড়াশোনা করতাম, আমার স্কলারশিপ শেষ হয়ে গিয়েছিল, আমি আপনাদের মানে ভালোবাসা স্নেহের কারণে আমি লন্ডনে ছিলাম, আমার পিএইচডি শেষ করতে পেরেছি। এবং আমি যে সাপোর্ট, শুধু আমি না, আমি দেখতাম ওখানে যারা বাংলাদেশি কমিউনিটি ছিল, প্রত্যেকে আপনারা যেভাবে বরণ করে নেন, যেভাবে সাপোর্ট করেন, যেভাবে দেশের জন্য এগিয়ে আসেন, সবসময় যেভাবে দেশকে নিয়ে ভাবেন, আমার সবসময় মনে হয় কি বাংলাদেশের মানুষ যেখানেই যায় বাংলাদেশে আসলে থাকে। মাঝে মাঝে একটু কষ্ট লাগে যে আপনারা কেন আওয়ামী লীগ, বিএনপি বা বাঞ্ছারামপুর থানা এটা কেন নিয়োগে বা লন্ডনে করবেন, আপনারা কেন মেইন স্ট্রিম পলিটিক্সে ঢুকবেন, এটা মনে হয়। কিন্তু এদের পেছনে যে ভালোবাসাটা দেশের প্রতি, এটা অভিভূত করে আমাকে। Thank you so much, Asif Bhai. Let's move on to Dr. Farhana Sultan, educator, academic, researcher, speaker, very vocal, visible public advocate on behalf of Bangladesh, and a warrior on social media against disinformation. Over to you.
Thank you, Tibhari. Hello, everyone. So I believe the question is, how do we engage the diaspora further? আমার যেটা মনে হয় যে স্পেশালি যারা সেকেন্ড জেনারেশন বা আমাদের ফার্স্ট জেনারেশনের মধ্যেও যারা অনেক দিন আছেন, I guarantee আপনারা জুলাই রেভলিউশনে did you not feel more patriotic? Can I see a show of hands? Revolutionary সময়, how many people felt more connected to the country? সবাই? Alright, okay, took a little bit of time, but প্রশ্নটা সবাই বুঝেছে। সেই জন্য তো আমরা এখানে এসেছি, right? So, কি কি কাজ করেছি আমরা? What did we do? What kinds of roles did we play? So I think the diaspora played a very vital role in raising awareness, fighting mis- and disinformation. আমাদের প্রিয় দেশভূমি এই যেসব কথাবার্তা রটেছিল সংবাদে বা সোশ্যাল মিডিয়াতে বা পার্সোনালি অনেক মিসপারসেপশন হয়েছে। So fighting those issues is a really important role. So the diaspora came together in many, many ways for information, over not just remittance, but also in trying to play roles in policy advocacy, which is something that I've been also involved with. There's volunteer groups across Bangladesh that we're trying to raise the profile of Bangladesh. আপনি অন্য যে কোনো ইমিগ্রেন্ট গ্রুপ থাকেন, যেটা বলেন আইরিশ বলেন বা অন্য দেশরা, ওদের একটা ভয়েস আছে এই দেশে, যে দেশে তারা থাকুক, এবং they engage with the local policy makers, local থেকে national level in. So I really hope that we can do that. So even though I'm an educator, আমরা কিন্তু we can play the role of bridge building. না, কিভাবে আমাদের ইনফরমেশন শেয়ারিংটা বেটার হতে পারে, কিভাবে বাংলাদেশের ইনফরমেশনটা মজবুত ভাবে গ্রাউন্ড ট্রুথিং ভাবে শেয়ার করা যায়, আর আমাদের নিজেদের যে এক্সপার্টিস থাকুক না কেন in political, economic, environmental, social, public health, medical, technological, whichever, we can extend that to other people, and we can also therefore help elevate আমাদের দেশের যে একটা যে the name of the country, the role it plays, the importance that it is given, যাতে সবাই ভাবে না যে বাংলাদেশ শুধু একটা ক্ষুদ্র দেশ, that no one should care about it. We must be a big mighty tiger, like the Royal Bengal tiger, and we can. And I believe we can, যদি আমাদের নিজেদের ভেদাভেদটা আমরা overcome করতে পারি. So I invite you to all work for that united Bangladesh, that spirit, that energy, that love, and that passion you felt in July of 2024. Make that stay with you all the time. I'll leave it at that. Thank you so much. Dr. Arushrak, the former CEO of Medtronic, chair of Intel, easily one of the most distinguished non-resident Bangladeshis, quietly working in the country in the healthcare sector. Dr. Arushrak, how do we get more of you to do more in the country? Well, that I don't know. Let me first say what I do and why I do. And maybe that'll, through that we can figure out how we get others to do it. There's two things that I do there if I want to prioritize. And the first is healthcare. And not just do it locally, but because of my experience and my connections in the US and in other countries, I have access to healthcare capabilities in the West. And to the degree that I can use those capabilities in my own way to help healthcare in Bangladesh, that I found as a unique advantage that I have, and I try to do that. So in other words, use my connections here, and my knowledge locally, and try to bridge the two, and do something that's not a one-off charity, but a scalable system improvement that we can do there. And in healthcare, we're trying both at the primary care level and also in very selected areas in hospitals where I can bring experts from here and do local training, but I need something that's sustainable. It's not a one-off charity. So that's the first reason. The second is a little more personal. Look, I'll be absolutely honest with you. If I myself don't go to Bangladesh and don't tell my family about it, my children and my grandchildren won't even know what it is. I'm just being blunt about it. I mean, there's lots of countries to go to, there's lots of places to go to vacation if you're an American, and Bangladesh is not on the list, and they won't go there. And so I consider it my responsibility
and my passion and my desire to make my children at least know where they came from and give them, that's one reason. The other is give them a view that the world is more than what America is. An American child growing up in a US city has no idea that a person selling, peanuts in the street in Dhaka making almost no money is actually happy. Happier than many of the people here. And I want my children to see that. And to understand that the world is more than what the US is about making money, that there's other values, that there's other ways in which people live, and that they can learn from that and contribute to that. So these are the two primary reasons I felt it important that I stay connected and do whatever I can.